बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। Assalamu alaikum. Dear students, welcome to our online class again. This class is organized by Ishmanature High School, and this is Muhammad Masud Rana is here with you, Assistant Headmaster of Ishmanature High School, Gajaria, Munshiganj. Dear students, in my previous class, I have discussed about completing sentence. 3 major rules of completing sentence were discussed in my previous class. That was the rules of so that, the rules of so that, and the rules of lest. Today, I will try to teach you about conditionals, which is very important and very important for you, not only for your SSC examination but also for your HSC examinations. Now, you will ready by your exercise book and pen. And আমি শুরু করছি বাংলার মাধ্যমে, যাতে তোমাদের বিষয়বস্তু বুঝতে খুবই সহজ হয়। আশা করি মনোযোগ সহকারে ক্লাসটি করবে এবং এই ক্লাসটি শেখার মাধ্যমে তোমরা কমপ্লিটিং সেন্টেন্সের যে নম্বর, সেই নম্বরটা যাতে সম্পূর্ণভাবে আয়ত্ত করতে পারো সেই চেষ্টা করবে। আজকে আমরা শিখব কন্ডিশনালস। আমরা জানি কন্ডিশন শব্দের অর্থ হচ্ছে শর্ত। কন্ডিশন শব্দের অর্থ শর্ত। ইংরেজিতে শর্ত সাপেক্ষ কিছু বাক্য রয়েছে, যেগুলাকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সে 3টা রুলসের মাধ্যমে করতে পারি। তার মধ্যে 1 নম্বর রুলস হচ্ছে ইফ প্লাস 2টা ক্লোজ থাকতে পারে। প্রথম ক্লোজটা হচ্ছে শর্ত প্রকাশক, যেটা শর্ত প্রকাশ করে, এবং পরের ক্লোজটা হচ্ছে ফল প্রকাশক, যেটা শর্তের ফল হিসেবে থাকে। এর আগে আমরা আরেকটা বিষয় আলোচনা করে নিই, সেটা হচ্ছে ক্লোজ কি। আমি পূর্বের ক্লাসে ক্লোজের বিষয়বস্তুটা ছিল। ক্লোজ হচ্ছে যে সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট, একটা মাত্র ফিনিট ভার্ব এবং একটা মাত্র অবজেক্ট থাকে তাকেই ক্লোজ বলে। কি বললাম? যে সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট, একটা মাত্র ফিনিট ভার্ব এবং একটা মাত্র অবজেক্ট থাকবে তাকেই ইংরেজিতে ক্লোজ বলে। বুঝতে পেরেছো সবাই আশা করি। এখন কন্ডিশনালের যে রুলস, সেই রুলস অনুযায়ী আমরা কন্ডিশনালটাকে 3টা ভাগে ভাগ করি। প্রথমটাকে বলবো ফার্স্ট কন্ডিশনাল, পরেরটাকে বলবো সেকেন্ড কন্ডিশনাল এবং সর্বশেষ থার্ড কন্ডিশনাল। ঠিক আছে? প্রথমটাকে বলবো ফার্স্ট কন্ডিশনাল, দ্বিতীয়টাকে বলবো সেকেন্ড কন্ডিশনাল এবং তৃতীয়টাকে বলবো থার্ড কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল কি? ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে ইফের পরের ক্লোজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে অবশ্যই পরের ক্লোজটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। কি বললাম? ইফের পরে যদি প্রথম ক্লোজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে অবশ্যই পরের ক্লোজটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তোমরা অবশ্যই জানো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থাকে, ভার্বের বেস ফর্ম থাকে এবং অবজেক্ট থাকে। আর যদি সাবজেক্ট হিসেবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের বেস ফর্মের সাথে এস অথবা ইএস যোগ হয়। এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা কি জানি? ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা জানি সাবজেক্ট হবে, শেল বা উইল হবে অক্সিলারি ভার্ব, তারপর ভার্বের বেস ফর্ম হবে এবং অবজেক্ট বা এক্সটেনশন অতিরিক্ত অংশটা সেখানে থাকে। তো
নিয়মটা হচ্ছে ইফের পরে যদি প্রথম ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, দ্বিতীয় ক্লজটা অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্সে করতে হবে। কিভাবে? ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে পড়ো, যদি তুমি মনোযোগ সহকারে পড়ো। প্রিয় শিক্ষার্থীরা, আমি পূর্বের ক্লাসে বলেছিলাম একটা বাক্যকে স্বয়ংসম্পূর্ণ করতে হলে বা একটা বাক্যকে পরিপূর্ণ রূপ দিতে হলে বাক্যটার অর্থটা আগে নিজের ব্রেনের মাধ্যমে তৈরি করতে হবে। আমি যদি এটাকে এইভাবে বলি, ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে পড়ো তাহলে তুমি পরীক্ষায় পাশ করবে, তুমি পরীক্ষায় পাশ করবে। এখন আমরা দেখব এই যে এখানে একটা নিয়ম লেখা আছে যে ইফের পরে ক্লোজটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে তারপরে ক্লোজটা ফিউচার ইনডিফিনিট হবে। এটা কি এখানে ইফ আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন অনুযায়ী সাবজেক্ট আছে, ভার্বের বেস ফর্ম আছে। ক্লিয়ার? যেহেতু ভার্বের বেস ফর্ম তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা অবশ্যই ফিউচার ইনডিফিনিটে লিখতে হবে। যদি তুমি মনোযোগ সহকারে পড়ো তুমি পরীক্ষায় পাস করবে। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা জানি সাবজেক্ট হবে, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, অক্সিলারি ভার্ব উইল, পাস, অতিরিক্ত অংশ দিব ইন দ্য এক্সাম। ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে পড়ো, ইউ উইল পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় কি করবে? পাস করবে। বুঝতে পেরেছ সবাই? এখন এই যে ইফ, যে শর্ত যদি, এই ইফটা সেন্টেন্সের মাঝেও থাকতে পারে। ইফটা কোথায় থাকতে পারে? সেন্টেন্সের মাঝে। কিভাবে? প্রথমে খালি ঘর থাকতে পারে, ইফ ইউ কাম, যদি তুমি আসো। এখানে ইফটা হচ্ছে কন্ডিশন, শর্ত। যদি তুমি আসো কি হইতে পারে? আমি খুশি হব, আমি খুশি হব যদি তুমি আসো। এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হবে ফিউচার ইনডিফিনিট। তাহলে এটা হবে আই উইল বি হ্যাপি, আমি খুশি হব, ইফ ইউ কাম, যদি তুমি আসো। তাহলে সবাই বুঝতে পেরেছ প্রথম নিয়মটা? প্রথম শর্তটাই হচ্ছে, আমি আবারও বলছি, ইফের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা যদি থাকে প্রথম ক্লোজটা, তাহলে পরের ক্লোজটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। দুইটা ক্লোজ পাশাপাশি থাকবে এমন নয়, দুইটা ক্লোজের মাঝে কন্ডিশন শব্দটা ইফ থাকতেও পারে। সেক্ষেত্রে আমার একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে আর একটা ক্লোজ করতে হবে ফিউচার ইনডিফিনিট টেন্সে। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমি চলে যাচ্ছি আমার দ্বিতীয় রুলস যেটা, সেটাতে। আমার দ্বিতীয় রুলসটা হচ্ছে, ইফের পরে যে ক্লজ, সেই ক্লজটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে তার পরের অংশটা হবে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট, তারপরে ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, অতিরিক্ত অংশ। ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স, আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন অনুযায়ী কি জানি? সাবজেক্ট থাকবে, ভার্বের পাস্ট ফর্ম থাকবে, ভার্বের পাস্ট ফর্ম থাকবে, তারপর একটা অবজেক্ট থাকবে। যদি এইরকম থাকে সেন্টেন্সে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা হয় তাহলে পরের অংশটা আমরা সাবজেক্ট প্লাস উড কুড মাইট, যে কোনো একটা, এটার জন্য ধরাবাঁধা কোনো নিয়ম নেই, উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম কেন? আমরা জানি মডাল ভার্বের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম হয়, এখানে উড কুড মাইট তিনটাই মডাল ভার্ব, সেক্ষেত্রে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হবে এবং অতিরিক্ত অংশ হবে। একটা উদাহরণ দিলে তোমরা অবশ্যই খুব সহজেই বুঝে যাবে। ইফ আই নিউ হার মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বারটি জানতাম, যদি আমি তার মোবাইল নাম্বারটি জানতাম। এখানে দেখো শর্ত প্রকাশক ইফ আছে,
পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, মানে ভার্ব টু। নো এর ভার্ব টু হচ্ছে নিউ। এখানে অতিরিক্ত অংশ আছে হার মোবাইল নাম্বার, অবজেক্ট হিসেবে আছে। যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম আমি তাকে কল করতাম। এখানে ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, সেক্ষেত্রে আমরা কি করব, একটা সাবজেক্ট দিব, আমি তাকে কল করতাম। বাক্যটা হচ্ছে আমি তাকে কল করতাম। সাবজেক্ট হচ্ছে আমি, আই। রুলস অনুযায়ী উড, কুড, মাইট যে কোনো একটা। ভার্ব হচ্ছে কল করা। কাকে করতাম? তাকে করতাম। আই উড কল হার। বুঝতে পেরেছে সবাই? তারপরে আরেকটা উদাহরণ দিতে পারি, ইফ হি টোল্ড মি। ইফ হি, টোল্ড তোমরা জানো ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্মটা হচ্ছে টেল। ইফ হি টোল্ড মি, যদি সে আমাকে বলতো, কি হতো? একটু মনে মনে ভাবো তো সবাই, কি হইতে পারে যে যদি সে আমাকে বলতো? হ্যাঁ, হয়তো তোমরা অনেক ধরনের বাক্য তৈরি করে ফেলেছো। আমি খুব সহজ একটা বাক্য বলে দিই, যদি সে আমাকে বলতো আমি তাকে সাহায্য করতাম। এখানে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে আই। রুলস অনুযায়ী দিতে হবে উড। সাহায্য করা ইংরেজি হচ্ছে হেল্প। সবাই জানো কাকে? তাকে, হিম। ইফ হি টোল্ড মি, যদি সে আমাকে বলতো, আই উড হেল্প হিম, আমি তাকে সাহায্য করতাম। বুঝতে পেরেছো সবাই? এখন আমরা কন্ডিশনালের যে 3 নম্বর রুলস সেটাতে যাব। তবে 3 নম্বর রুলসটাতে যাওয়ার আগে আরেকটা যে কাজ, সেটা হচ্ছে 2 নম্বর কন্ডিশনালটা, মানে সেকেন্ড কন্ডিশনালটা সবসময় ইফ দিয়ে শুরু হয় এরকম না। এই কন্ডিশনালটা কখনো কখনো হ্যাডের মাধ্যমেও শুরু হতে পারে। যেমন হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। দেখো সবাই একটু মনোযোগ সহকারে দেখো, এখানে ইফ ছিল কিন্তু এখানে ইফটা নাই। কিন্তু হ্যাড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, পাস্ট ফর্ম। হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। এটা দেখো আমরা চিনতে পারি হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, কারণ এই রুলসটাতে ছিল ভার্ব টু, ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার হয়। এখানেও কিন্তু ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার হয়েছে। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো তাহলে কি হতো? আমি উঠতে পারতাম। নিয়ম অনুযায়ী আই উড ফ্লাই, কোথায় উঠতে পারতাম? ইন দ্য স্কাই। তাহলে সেকেন্ড কন্ডিশনালে কি শিখলাম? সেকেন্ড কন্ডিশনালে শিখলাম ইফের পরে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার থাকবে এবং তার সাথে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট যে কোনো একটা প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন অতিরিক্ত অংশ। এবং একই সাথে শিখলাম অনেক সময় ইফ না থেকে যদি হ্যাডও থাকে সেক্ষেত্রেও আমরা এই একই নিয়মে করব। আশা করি বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, এখন আমরা শিখব কন্ডিশনালের সর্বশেষ রুলস, যেটা থার্ড রুলস, থার্ড কন্ডিশনাল বলা হয়। থার্ড কন্ডিশনালটা কি? থার্ড কন্ডিশনালটা হচ্ছে ইফের পরে যদি সেন্টেন্সে পাস্ট পারফেক্ট টেন্স থাকে, ইফের পরে সেন্টেন্সে পাস্ট পারফেক্ট টেন্স থাকলে সেক্ষেত্রে আমরা সাবজেক্ট দিব উড, কুড, মাইট দিব, তার সাথে হ্যাভ, তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন অতিরিক্ত অংশ। ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স থাকলে তোমরা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা জানো। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। ক্লিয়ার? তো এরকম একটা উদাহরণ যদি দিই আমরা, ইফ
I had found him, যদি আমি তাকে খুঁজে পেতাম, ইফ আই হ্যাড ফাউন্ড হিম। দেখো এখানে তো কন্ডিশনাল ইফ আছে, ইফ পাস্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। ক্লিয়ার? তাহলে কি দেখতেছি, ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স আছে এখানে। ইফের পর যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, অতিরিক্ত অংশটা আমাদের কি দিয়ে সম্পূর্ণ করতে হবে, সেটা হচ্ছে সাবজেক্ট দিবা, সাবজেক্টের সাথে উড, কুড, মাইট পার্সন অনুযায়ী যে কোনো একটা হবে, দেন হ্যাভ হবে। হ্যাভের পরে আমরা জানি টু হ্যাভ ভার্বের পরে কি হয়, টু হ্যাভ ভার্বের পরে সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এবার আমরা বাক্যটার অর্থটা পূরণ করি। যদি আমি তাকে খুঁজে পেতাম, যদি আমি তাকে খুঁজে পেতাম, এটা কি দেওয়া যেতে পারে তোমরা আরেকটু কল্পনা করো, নিজেরা নিজেরা একটা বাক্য তৈরি করো মনে মনে, যে আমি যদি তাকে খুঁজে পেতাম কি হতো, তাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারতাম, তাকে সাহায্য করতে পারতাম, তাই না? যদি বলি এরকম, তাকে সাহায্য করতে পারতাম, ইফ আই হ্যাড ফাউন্ড হিম, যদি আমি তাকে খুঁজে পেতাম তাকে সাহায্য করতাম। পার্সন সাবজেক্ট কি দেব, আই, রুলস অনুযায়ী উড, তারপরে দিয়ে দেব রুলস অনুযায়ী হ্যাভ, সাহায্য করা ইংরেজি কি হেল্প, কিন্তু এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল হেল্পড হিম। ইফ আই হ্যাড ফাউন্ড হিম, যদি আমি তাকে খুঁজে পেতাম, আই উড হ্যাভ হেল্পড হিম, তাকে আমি সাহায্য করতাম। খুঁজে পাইনি, সাহায্য করিনি। হ্যাঁ, আরেকটা ব্যাপার গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমি এখানে হ্যাভ লিখেছি, কিন্তু হ্যাভের পরে না বোধ কোনো শব্দ ব্যবহার করি নাই। তোমরা সেন্টেন্সের অর্থ অনুযায়ী যদি নেগেটিভ অর্থ প্রকাশ করে, তাহলে অবশ্যই হ্যাভের পরে নট ব্যবহার করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো সবাই। এখন আরেকটা মজার বিষয় হচ্ছে, সেকেন্ড কন্ডিশনাল যেমন হ্যাডের ব্যবহার হইতো, থার্ড কন্ডিশনালেও হ্যাডের ব্যবহার রয়েছে। কোশ্চেন হচ্ছে যে স্যার আমরা তাহলে কিভাবে বুঝবো এটা সেকেন্ড কন্ডিশনাল আর এটা থার্ড কন্ডিশনাল, যেহেতু আপনি বলছেন সেকেন্ড কন্ডিশনালও হেডের ব্যবহার রয়েছে, থার্ড কন্ডিশনালও হেডের ব্যবহার রয়েছে। হ্যাঁ, উত্তরটা খুবই সহজ, উত্তরটা খুবই সহজ। দেখো আগেরটাতে কি ছিল, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, তাই তো? এখানে দেখো, এখানে ভার্ব হিসেবে ছিল হ্যাড, আর এইটাতে পার্থক্য কি, হ্যাড আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। এখানে হ্যাড মেইন ভার্বের মতোই কাজ করেছে, ভার্বের পাস্ট ফর্ম, কিন্তু এখানে হ্যাডটা অক্সিলারি ভার্বের মতো কাজ করেছে, যার কারণে টু হ্যাভ ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এখানে আছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সিন, আমরা জানি এটার বেস ফর্ম হচ্ছে কি সি। তাহলে হ্যাড আই সিন ইউ বিফোর, যদি আমি আপনাকে বা তোমাকে আগে দেখতে পেতাম, হ্যাড আই সিন ইউ বিফোর, তাহলে দুটো আমরা কিভাবে আলাদা করব, সেকেন্ড কন্ডিশনালে শুধুমাত্র হ্যাড থাকবে, আবারও বলছি সেকেন্ড কন্ডিশনালে শুধুমাত্র কি থাকবে, হ্যাড থাকবে, কিন্তু যদি সেটা থার্ড কন্ডিশনাল হতে হয় তাহলে অবশ্যই সেখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। আবারও বলছি সেকেন্ড কন্ডিশনালে শুধুমাত্র হ্যাড থাকবে, এবং থার্ড কন্ডিশনালে হ্যাড তো থাকবেই, তার সাথে সাথে কি থাকবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম একটা থাকবে। এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি সিন, হ্যাড আই সিন ইউ বিফোর, যদি আমি তোমাকে আগে দেখতে পেতাম তাহলে কি হতো, আই উড হ্যাভ ম্যানেজড এ জব ফর ইউ। হ্যাড আই সিন ইউ বিফোর, যদি আমি তোমাকে আগে দেখতে পেতাম আমি তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করতে পারতাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা তিনটা কন্ডিশনাল ইতিমধ্যে বুঝেছো। তিনটা কন্ডিশনালকে যদি আমি সহজে, খুব সহজে ছোট্ট একটা স্ট্রাকচারের ভিতর নিয়ে আসতে পারি সহজে মনে রাখার জন্য, সেটা কি হতে পারে?
যে আমরা খুব স্বল্প সময়ে 3টা কন্ডিশনালকে কিভাবে মনে রাখব সেটা একটু দেখি। একটা বিষয় দেখো, কন্ডিশনাল মানে ইফ তো থাকবেই। ইফের পরে ভার্ব 1 থাকলে তারপরেরটা ফিউচার ইনডিফিনিট, ইফের সাথে ভার্ব 2 থাকলে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন। আবার ইফের পরে হ্যাড প্লাস ভার্ব 3 থাকলে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন। এটা হচ্ছে আমাদের সহজে মনে রাখার উপায়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সহজে মনে রাখার উপায়। এর বাইরেও আরেকটা কন্ডিশনাল আছে যেটাকে আমরা জিরো কন্ডিশনাল বলি, সেটার ব্যবহার খুবই কম। জিরো কন্ডিশনালটা কেমন? জিরো কন্ডিশনালটা হচ্ছে ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে, পরের ক্লোজটাও প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে। বুঝাতে পারলাম? ফার্স্ট কন্ডিশনাল আমরা জানি ইফের পরে ভার্ব 1 থাকলে পরের অংশটা বা পরের ক্লোজটা ফিউচার ইনডিফিনিটে হয়, কিন্তু জিরো কন্ডিশনাল কিছু কিছু সেন্টেন্স আছে যেটা দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। কেমন? ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই ক্যান গো, আমি যেতে পারি। ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই ক্যান গো, এটাকে বলে জিরো কন্ডিশনাল। ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের এই ক্লাস থেকে কন্ডিশনালের সম্পূর্ণ বিষয়টা আত্মস্থ করতে পেরেছ। এখন আমি তোমাদের বাড়িতে প্র্যাকটিস করার জন্য কয়েকটা সেন্টেন্স দিয়ে দিচ্ছি, তোমরা খাতায় তুলে নাও। সেন্টেন্সগুলো অবশ্যই রুলস অনুযায়ী প্র্যাকটিস করবে। আমি আগেও বলেছিলাম একটা কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য সবচেয়ে বেশি যেই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে নিজে নিজে বাক্য তৈরি করার সক্ষমতা থাকতে হবে। নিজে নিজে বাক্য তৈরি করার কি থাকতে হবে? সক্ষমতা থাকতে হবে। নিজে নিজে বাক্য তৈরি করার সক্ষমতা থাকার পরেই তুমি শুধুমাত্র এই রুলসগুলো ব্যবহারের মাধ্যমে একটা বাক্য পরিপূর্ণ করতে পারবে। কিন্তু যদি তুমি নিজে নিজে বাক্য তৈরি করার ক্ষমতা অর্জন করতে না পারো, তাহলে শুধুমাত্র রুলস দিয়েই একটা বাক্যকে পরিপূর্ণভাবে তুমি শেষ করতে পারবে না। তাহলে বাড়ির কাজগুলো উঠিয়ে নাও। If you are not healthy, if you walk slowly, if you invited me, if I reached late, if he had asked me, had he been a little careful. এই 6টা সেন্টেন্স খুব দ্রুততার সাথে তোমরা লিখে নাও। প্রথম সেন্টেন্সটা হচ্ছে ইফ ইউ আর নট হেলদি, অর্থগুলো তোমরাই করবে, অর্থ অনুযায়ী বাক্যটা তোমরাই পূরণ করবে। পরের সেন্টেন্সটা হচ্ছে ইফ ইউ ওয়াক স্লোলি। থার্ড সেন্টেন্সটা হচ্ছে ইফ ইউ ইনভাইটেড মি। ফোর্থ সেন্টেন্স ইফ আই রিচড লেট। ফিফথ সেন্টেন্স প্রথমেই খালি ঘর, তারপর রয়েছে ইফ হি হ্যাড আস্কড মি, এবং সিক্সথ নাম্বার সেন্টেন্স হ্যাড হি বিন এ লিটল কেয়ারফুল।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ইতিমধ্যে তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে ফেলেছ। এগুলো অবশ্যই বাড়িতে চেষ্টা করবে। আগামী ক্লাসে আমরা এই কাজগুলো আরেকবার দেখব, কে কী করতে পারলে। যাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে সমস্যাগুলো জানবে। আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলোর উত্তর দেওয়ার জন্য। তো আজকের মতো আমার ক্লাসটা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে সেই আশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, নিরাপদে থাকো। আরেকটা যে বিষয় হচ্ছে সেটা, বাসায় অবশ্যই পড়াশোনাটা তোমরা চলমান রাখবে, কারণ বিদ্যালয় বন্ধ রয়েছে, কিন্তু তোমরা এই কারণে তোমাদের জীবন থেকে সময়গুলোকে অযথা অবহেলায় কাটাতে পারো না। অবশ্যই প্রতিদিন নিয়ম করে কয়েক ঘন্টা প্রত্যেকটা বিষয়ে টাচ করবে, যাতে তোমাদের গ্যাপগুলা ফিল আপ হয়ে যায়। যদিও মহামারীটা সারা জীবন থাকবে না, কিন্তু একবার গ্যাপ তৈরি হয়ে গেলে তোমাদের সেই গ্যাপটাই সারা জীবন থেকে যাবে। তো আশা করি তোমরা নিজেদের মন থেকে সেই গ্যাপগুলোকে পূরণ করার জন্য প্রতিদিন বইয়ের সাথে সম্পর্ক রাখবে, প্রতিদিন কিছু না কিছু তোমরা শেখার চেষ্টা করবে, জানার চেষ্টা করবে। তো সবাই সেই আগ্রহ থেকে পড়াশোনাটা করবে, সেই আশা ব্যক্ত করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাঝ